গত 2015-তে থাইল্যান্ডের এক কলোনিতে ঘটেছিল ভয়ঙ্কর রকমের ঘটনা। থাইল্যান্ডের ব্যাংকক শহরের মধ্যে কিছু বাড়ির মালিকরা তাদের বাড়ি ভাড়া দিয়েছিল। এরই মধ্য থেকে একটি ভাড়াটিয়া পরিবার ঘটিয়েছিল অদ্ভুত এবং রহস্যময় ধরনের আচার অনুষ্ঠান, যাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বলা হয়। এতটাই রহস্যময় এবং মাস্টার মাইন্ড নিয়ে ভাড়াটিয়া পরিবার তাদের কোনো এক বিশেষ স্বার্থের জন্য এই কাজ করেছিল। এটি একটি সুপার ন্যাচারাল হরর সাসপেন্স থ্রিলার মুভি। এই গল্পটাকে সত্য ঘটনা থেকে ধারণা করে মুভিতে রূপ দিয়েছে। মাথা ঘুরিয়ে দেওয়া পেঁচানো রহস্য এবং সাসপেন্স, যার চাঞ্চল্য আপনাকে এক অদ্ভুত অনুভূতি দিতে বাধ্য করবে। এই মুভিটার IMDb রেটিংও কিন্তু বেশ ভালো, 6.6 আউট অফ 10। কথা বলছিলাম 2023-এ রিলিজ হওয়া সুপার ন্যাচারাল হরর থ্রিলার মুভি দ্য হোম রেন্ট। তো চলুন জানা যাক তার ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই দেখা যায় থাইল্যান্ডের ব্যাংকক সিটিতে একজন ভদ্রমহিলা এবং সাথে একজন ব্যক্তি তারা এই বিল্ডিং এর একটি ফ্ল্যাটের দিকে উঠছিল। এখানে এসে তারা দেখলো রুমের অবস্থা একেবারে এলোমেলো। রুমে থাকা টেলিভিশন, জানালার কাচ সহ সবকিছু ভাঙচুর করা, দুর্গন্ধ এবং জঘন্যময় অবস্থা রুমের। এই হলো নিং। আসলে এই বাড়িটা ছিল নিং এর এবং এখানে কোনো ভাড়াটিয়ারা থাকতো। তারা হঠাৎ করে সবাই চলে গেছে, কিন্তু যাওয়ার সময় তারা যেন এই রুমের 12টা বাজিয়ে পালিয়েছে। এখানে এই লোকটিকে দেখছেন, এই লোকটির নাম হলো টম। সে একজন বাড়ির দালাল, মানে ভাড়াটিয়া খুঁজে এনে দেওয়া এবং ভাড়াটিয়াদের চুক্তিবদ্ধ করা, বলা যায় সে এক ধরনের বাড়ির দালাল। টম নিংকে জানাচ্ছিল এখানে যে ভাড়াটিয়া থাকতো তাদের কাছে ছবি পাঠিয়েছে রুমের, কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। নিংকে বলা হয় আপনি চাইলে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে, এতে করে উকিলের পেছনে টাকা খরচ হবে, তার চেয়ে নিজেই মেরামত করে নিলে ভালো হয়। টম জানাই তাহলে আপনি এই ফ্ল্যাটটা টুকটাক মেরামত করে এখানে চলে আসুন এবং আপনি বর্তমান যে বাড়িটা আছেন সেটা ভাড়া দিয়ে দিন। আমার হাতে ভালো ভাড়াটি আছে, প্রতি মাসে নাকি 70 থেকে 80,000 টাকা ভাড়া পাওয়া যাবে। নিং তো শুনে অবাক হয়েছিল। নিং জানাই সে তার হাজব্যান্ড কেবিনের সাথে কথা বলেছিল, কিন্তু সে বাড়িটা ভাড়া দিতে রাজি নয়। এর পরের সিনে দেখা যায় এই হলো নিংদের বর্তমানে বাড়ি, যেটাই তারা থাকতো। আর ওটা ছিল কিন্তু তাদের অন্য বাড়ি, যেটা ভাড়া দেওয়া হয়েছিল। এখানে সকালবেলা নিং ডিম ভাজছিল এবং তার হাজব্যান্ড কেবিন এসে ডাইনিং এ বসেছিল। তখনই তাদের একমাত্র মেয়ে ইং এসে জানাই আমাকে কি 3টা ডিম খেতে দিবে, আমি এত লম্বা হতে চাই যেন তারা ধরতে পারি। কথাগুলো একটু মনে রাখবেন। এইভাবে ইংকে নাস্তা দিয়ে খেতে বলা হয়। সে তো টিভি ছেড়ে খেতে বসেছিল। এই হলো কেবিন, নিং এর হাজব্যান্ড। নিং বলেছিল টমকে বলবো কয়েকজন ভাড়াটিয়া এনে বাড়িটা দেখাতে, কিন্তু কেবিন বলল এই ব্যাপারে কথা হয়েছিল টমের সাথে, আসলে আমি এই মুহূর্তে বাড়িটা ভাড়া দিব না। নিং জানাই প্রতি মাসে 70 থেকে 80,000 টাকা ভাড়া পাওয়া যাবে। এখানে কেবিন বলেছিল অপরিচিত লোক আমাদের বাড়িতে থাকবে, যদি ভাড়াটিয়ারা খারাপ হয় তাহলে টাকা দিয়ে কি হবে। নিং বলছিল টম জানিয়েছে তারা ভালো পরিবার এবং তার পেশায় ডাক্তার। সবকিছুর পরেও কেবিন কোনো মতে চাচ্ছিল না এই বাড়িটা ভাড়া দিতে। নিং রিকোয়েস্ট করে জানিয়েছিল একবার তাদের সাথে কথা বলো, পছন্দ না হলে ভাড়া দিব না। এরপরের দৃশ্যে নিং চলে এসেছিল তার চাকরির জন্য ইন্টারভিউ দিতে। নিং দেখলো তার পাশে বসা বাকি ব্রোকারদের সিভিতে প্রত্যাশিত বেতন 45,000 লেখা, কিন্তু নিং লিখে রেখেছিল 50,000। এজন্য নিং সেটা ঠিক করে নিজেরটাইও 45,000 লিখে দেয়। এরই মতো নিংকে কল করেছিল কেবিন। নিং জানিয়েছিল তার ইন্টারভিউ এখনো শুরু হয়নি, এজন্য আমার হয়ে ভাড়াটিয়াদের সাথে কথা বলতে পারবে কিনা কেবিন, কারণ আজই নতুন ভাড়াটিয়ারা দেখতে আসার কথা ছিল নিংদের বাড়ি। কিন্তু কেবিন তো বাড়ি ভাড়া দিতে রাজি ছিল না। এজন্য নিংকে বলা হয় যদি তুমি এসে কথা বলতে পারো তাদের সাথে তাহলে এসো তাড়াতাড়ি, নয়তো তাদের চলে যেতে বলছি। এটা শুনে নিং জানাই তাদের অপেক্ষা করতে বলো, আমি শীঘ্রই আসছি। এভাবে নিং তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। সাথে স্কুল থেকে ইংকও এনেছিল। নিং তো খুবই শীঘ্রই এসেছিল ভাড়াটিয়াদের সাথে কথা বলার জন্য। নিং এসে দেখেছিল একজন বয়স্ক ভদ্র মহিলার সাথে দাঁড়িয়ে কথা বলছিল কেবিন। এখানে বাড়ির দালাল টমও আছে এবং নিংকে পরিচয় করিয়ে দেয় এই হলো ডক্টর নুস এবং ইনি হলেন ডক্টর নুসের মা মিসেস রাত্রি। তিনিও একজন অবসরপ্রাপ্ত ডাক্তার। ভাড়াটিয়াদের তো বাড়ি দেখে পছন্দ হয়েছিল, এজন্য তারা জানতে চাই কবে থেকে আমরা উঠতে পারি। তখনই কেবিন জানিয়েছিল আপনারা চাইলে আগামী মাসে চলে আসতে পারেন। নিং মোটামুটি অবাক হয় কেবিন হঠাৎ কেন এত আগ্রহী হয়ে উঠল বাড়ি ভাড়া দেওয়ার জন্য। যাই হোক এভাবেই ভাড়া বাবদ চুক্তিবদ্ধ করা হয় এবং এই দিন থেকে নিংরা এই বাড়িটা খালি করতে শুরু করে। ঘর থেকে সকল মালপত্র বের করে স্টোররুমে এনেছিল। সবকিছু গোছগাছ করে তালাবদ্ধ করে বাসা থেকে বের হতে ধরে। এখানে নিংদের প্রতিবেশী ফর্ণখালার সাথে দেখা হয়। এই বৃদ্ধার নাম হলো ফর্ণ। নিংরা তো চলে যাচ্ছিল অন্য বাড়িতে, এজন্য ফর্ণখালাকে বলা হয় যদি ভাড়াটিয়ারা কোনো ঝামেলা করে তাহলে আমাকে ফোন করে জানাবেন। এবং এভাবে ইং এবং তার মেয়ে নিং এবং কেবিন গাড়িতে করে চলে যেতে ধরে তাদের অন্য বাড়িতে। রাতের বেলা, আজই ছিল ইং এর বার্থডে। তারা ঘরোয়াভাবে ছোটখাটো করে আনন্দ করছিল। এখানে নিং তার বাচ্চা মেয়ে ইং এর জন্য একটা গিফট এনেছিল এবং সেটা ইংকে দেওয়া হয়। ইং তো উপহার পেয়ে দারুণ খুশি হয়েছিল। তবে এই খুশি তখনই বিলীন হয়ে গেল যখনই সে গিফট বক্সটা খুলে দেখেছিল। আসলে এই গিফটটা পছন্দ হয়নি ইং এর। তখন ইং তাদের বাবা মাকে দেখায় আমার এমন একটি পুতুল চাই, নাম গুড়ি পুতুল, এটার মতোই হতে হবে, কিন্তু চুলগুলো বেগুনি এবং নীল জামা হতে হবে। তার মা জানিয়েছিল দোকানে এই পুতুলগুলো বিক্রি হয় না। এখানে নিং এর বাবা কেবিন যেন ইং এর দেখানো পুতুল দেখে কিছুটা থমকে গিয়েছিল। এর একটু পরেই মানে শোয়ার একটু আগে নিং দেখেছিল কেবিন সোফায় বসে লাল রঙের একটি বই পড়ছিল। নিং জানতে চাই বইটা কি আজকে আসা নতুন ভাড়াটিয়া মিসেস রাত্রি তোমাকে দিয়েছিল কিনা। কেবিন জানায় না, এটা কারখানার যন্ত্রপাতি নির্দেশনাবলী বই। এভাবেই কেবিন বইটা তার ব্যাগে ভরে রাখলো। কেবিন কিন্তু আলাদা ঘুমায়। এর একটু পরে নিংকে কেবিনের কাছে দেখা যায়, কিছুটা ঘনিষ্ঠ হতে চায়। তখনই নিং লক্ষ্য করলো কেবিনের বুকে এক ধরনের ট্যাটু করা। নিং জানতে চাই ট্যাটু করিয়েছ কবে। কেবিন বলল সেদিন কোথাও ঘুরতে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে এবং তারাই নাকি ট্যাটু করতে বাধ্য করেছিল। এই কথাটা নিং মোটামুটি বিশ্বাস করে নিয়েছিল, কারণ ট্যাটু তো করতেই পারে। পরের দিন সকালেই নিং তার ভাড়া দেওয়া বাড়িতে আসে রেখে যাওয়া কিছু জিনিসপত্র নিতে। গেট থেকে তো কলিং বেল বাজানো হয়েছিল। তখনই ভেতর থেকে মিসেস নুসকে দেখা যায় এবং সে গেটের কাছে আসে এবং এসেই এমন আচরণ করলো মনে হচ্ছে সে একদমই খুশি না নিং এর এখানে আসাতে।
এভাবেই মিসেস নুসের সাথে করে নিং যাচ্ছিল স্টোররুমের দিকে, কিন্তু নিং দেখতে পেল ঘরের ভেতর থেকে কে যেন তাকে দেখে জানালার পর্দা টানিয়ে দিল, মানে নিজেকে লুকালো। নিং তো বুঝতে পারলো কে যেন ভেতর থেকে তাকে দেখে পর্দা টেনে দিয়েছিল। আচ্ছা, এই ছোট ছোট ঘটনাগুলো একটু মনে রাখবেন। এভাবে স্টোররুম খুলে কিছু জিনিসপত্র দেখছিল নিং। তখনই আবার মিসেস নুজ জানাই গতকাল নিং এর নামে কিছু চিঠি এসেছিল, এজন্য মিসেস নুজ ভেতরে যায় এবং চিঠিগুলো এনে নিংকে দিয়েছিল। তবে নিং দেখলো সবকটি খাম যেন খোলা। মিসেস নুজ বলে, আমি ভেবেছি চিঠিগুলো আমার, এজন্য ভুলবশত খুলে ফেলেছিলাম। নিং বিষয়টাতে সন্দেহ করতে শুরু করে, কারণ মিসেস নুসের আচরণ প্রথম থেকে তার জন্য কেমন গোপন গোপন ভাব। এখান থেকে কাজ শেষ করে নিং বের হয় এবং পাশের বাসার ফর্ণ খালার সাথে দেখা করতে গিয়েছিল। ফর্ণ খালা জানাই কেমন ভাড়াটিয়া তারা বুঝলাম না, সারাদিন নিজেদেরকে ঘরের ভেতর আবদ্ধ করে রাখে এবং তাদের আচরণে বোঝা যায় তারা ডাক্তার না। ফর্ণখালার বাড়ির জানালা দিয়ে নিং দেখলো তার বাড়ির জানালার পাশে এবং বিভিন্ন জায়গায় কাকের পালক। ফর্ণখালা জানাই এটা এক ধরনের কালো জাদুর মতো লক্ষণ। তাছাড়া প্রতিদিন ভোর 4টায় ইংয়ের পুরাতন শোয়ার ঘর থেকে কিছু একটা জব করছে এমন আওয়াজ শুনতে পাই, এবং সেদিন রাতে দেখেছিলাম অগণিত কাকের ঝাঁক তোমার বাড়ির উপর দিয়ে উড়ে বেড়াতে। এখানে কথা বলতে বলতে ফর্ণখালা যেন কান্না করছিল, কারণ গতকাল সন্ধ্যায় তার কুকুরটাকে অদ্ভুতভাবে হত্যা করেছিল কেউ একজন। ফর্ণখালার থেকে এত কিছু জানার পর নিংয়ের সন্দেহ যেন আরো মজবুত হতে তুলল তার ভাড়াটিয়াদের উপর। এজন্য নিং সেদিন থেকেই তার ভাড়াটিয়া মিসেস রাত্রির জাতীয় পরিচয়পত্র থেকে এবং তার ব্যাপারে অনলাইনে খোঁজাখুঁজি করছিল আসলে কি মিসেস রাত্রি কোনো ডাক্তার কিনা। চেক করা হয় নিবন্ধিত মেডিকেল প্রোটোকলগুলোতে, মানে অনলাইনে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু মিসেস রাত্রির ব্যাপারে থাইল্যান্ড মেডিকেল ডাটাবেজে কোনো তথ্যই যেন নেই। তখনই সেখানে কেবিন চলে এসেছিল, জানতে চাওয়া হয় সেখানে মিসেস রাত্রির ব্যাপারে ঘাটাঘাটি করছে। নিং সব জানাই আজ বাড়িতে গেলাম, মিসেস রাত্রি এবং নুচের আচরণ যেন আমার ভালো লাগলো না। তারা যেন চায় না আমি যেন বাড়িতে প্রবেশ করি, আর এটা তো জানারই দরকার আসলে তারা ডাক্তার কিনা। তখনই নিং জানিয়েছিল কেবিন যে ট্যাটু করিয়েছে এই চিহ্নের মানে কি। তাছাড়া কেবিনের ট্যাটুর মতোই একই ট্যাটু ডক্টর নুচের কাছেও দেখেছি, তবে এসব কথার জন্য পাত্তা দেয় না কেবিন। নিং কিন্তু এখন ভাবছে ডক্টর নুস এবং মিসেস রাত্রির কাছে একই চিহ্নের ট্যাটু এবং কেবিনের অদ্ভুত আচরণ এবং ফর্ণখালার বলা ঘটনা সব মিলিয়ে পুরো বিষয়টা সন্দেহের বেড়াজালে আটকে গিয়েছে নিং। পরের দিন সকালে পুলে গোসল করছিল ইং। তার মা নিং তার এক বন্ধুকে ফোন করে জানাই কয়েকজন ভাড়াটিয়া দেওয়া এনআইডি থেকে তাদের ব্যাকগ্রাউন্ড বের করতে পারবে কিনা, বিশেষ করে দেখতে হবে তারা কি আসলেই ডাক্তার এবং তারা কোন ধর্মের মানুষ। এভাবে সিম কাট হয়, রাতের দৃশ্যে দেখানো হয় নিংদের বাড়ির যেখানে সেখানে অগণিত কাকের ঝাঁক। নিং যেখানে শুয়ে আছে সে বিছানার ফোমের নিচ থেকে যেন রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। তখনই জানালার থাই গ্লাসের পালনাটা যেন খুলে গেল, এরই শব্দে ঘুম থেকে জেগে গেল নিং। অন্ধকার রুমের মধ্যে অদ্ভুত কিছু আনাগোনা বোঝা যাচ্ছে স্পষ্ট। তখনই নিং এর ফোনে ফর্ণখালার ফোন থেকে মেসেজ আসলো, খালা লিখেছেন তারা আবারও তোমার বাড়িতে অদ্ভুত আচার অনুষ্ঠান শুরু করেছে। ফর্ণখালা তার ফ্ল্যাট থেকে লুকিয়ে তার ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল নিংকে। এবার নিং দেখলো তার ভাড়াটিয়ারা আসলে করেটা কি। দেখা যায় তারা কালো জাদুর মতো অদ্ভুত রিচুয়াল করছিল। নিং ফর্ণখালাকে মেসেজ করে জানায় ভিডিও করার সময় তারা কি দেখেছিল কিনা আপনাকে, তবে ফর্ণখালার কোনো রিপ্লাই আসলো না, হয়তো তার সাথে খারাপ কিছু ঘটে গিয়েছে। এই বিষয়টা কেবিনকে জানাতে নিং এসেছিল, কিন্তু নিং দেখতে পেল কেবিন এখানে নেই। তার তো এখানে ঘুমিয়ে থাকার কথা, তাহলে গেল কই। কেবিনকে খুঁজতে নিং দরজার কাছে যায়, কিন্তু নিং এর জন্য অদ্ভুতভাবে ভয় লাগছিল, মানে রুমের এই অন্ধকার পরিবেশটা কেমন যেন ভীতিকর। এভাবে বাথরুমে দরজা খোলার পর কেবিনকে পাওয়া গেল। নিং লক্ষ্য করলো কেবিনের হাতে সেই লাল বইটা। খুব সম্ভবত কেবিন এই লাল বইটা পড়ার জন্য এত সময় কোথাও ছিল। তবে নিং এর মনে কিন্তু একটু সন্দেহ, এজন্য নিং সেখান থেকে ঘুমানোর ভান করে রুমে চলে আসলো। নিং কিন্তু লুকিয়ে দেখছিল সব কেবিনের হাতে লাল বইটা সে কি করে। দেখা যায় কেবিন বইটাকে খুব যত্ন করে তার ব্যাগে ভরে রাখলো এবং সেটিকে জন্য লক করে রাখলো, মানে খুবই যত্ন করে। নিং এর কিন্তু এই ব্যাপারটা দেখে খুবই অদ্ভুত লাগে এবং ব্যাপক সন্দেহ করতে শুরু করে। তখনই নিং তার ফোনে পাঠানো মানে ফর্ণখালা যে মেসেজ করে তাকে ভিডিও পাঠিয়েছিল, তখনই নিং তার ফোনে পাঠানো মানে ফর্ণখালার পাঠানো মেসেজ দেখে কিছুটা রহস্য মিলাতে চাচ্ছিল, কিন্তু নিং দেখলো তার ফোনে পাঠানো মেসেজ এবং ভিডিওটা যেন ডিলিট করা হয়েছিল। মানে বিষয়টা হলো ফর্ণখালার জন্য ভিডিওগুলো আবার নিজে ডিলিট করে দিয়েছিল। নিং তো ফর্ণখালাকে মেসেজ করে জানিয়েছিল মেসেজ কেন রিমুভ করলেন, কিন্তু ফর্ণখালা তো অফলাইন, নিং এর মেসেজের কোনো রিপ্লাই আসলো না। পরের দিন খুব সকালেই নিং চলে আসে ফর্ণখালার বাড়িতে। গেটে এসে কলিং বেল দেওয়া হলো, কিন্তু খালার যেন কোনো পাত্তাই নেই। তখনই সেখানে নিং এর ভাড়াটিয়া মিসেস নুস এসে নিংকে বলল ফর্ণখালা তো গত রাতেই অন্য শহরে চলে গেছেন, আর আমাকে এটা জানিয়েছে আপনি যখন আসবেন তখন যেন আপনাকে এটা জানিয়ে দেই। ফর্ণখালা যে চলে গেছেন এটা শুনে নিং কিন্তু অবাক হয়েছিল। নিং জানাই ব্যাংককে হলো তার নিজের শহর, এই শহরের বাইরে তার কোনো আত্মীয় নেই, তার তো এখান থেকে এই বাড়ি ফেলে যাওয়ার কোনো কারণই দেখি না। যাই হোক, নিং কিন্তু আন্দাজ করতে পারছিল তার বাড়িতে থাকা ভাড়াটিয়া অবশ্যই কোনো কিছু গোপন করছিল। এভাবে নিং বাড়িতে চলে আসলো। সকালে নাস্তা করার জন্য ইংকে ডাকতে তারপর টেবিলের কাছে গিয়েছিল নিং। নিং দেখতে পেল ইং এর বসা চেয়ারের উপরে রাখা সে গুড়ি পুতুলটা, যেটা কিনা ইং কেনার জন্য ব্যাকুল হয়েছিল। নিং তো ভাবছে পুতুলটা তো সে কিনে দেয়নি, তাহলে এটা ইং এর কাছে আসলো কিভাবে। তাছাড়া পুতুলে থাকা একটা বাটনে চাপ লাগতেই বেজে উঠলো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি বাবা, এই কথাগুলো একটু মনে রাখবেন। তখনই বাচ্চা মেয়ে ইং দৌড়ে এসে পুতুলটাকে ধরে খেলা করছিল। তার মা জানতে চেয়েছিল এটা তোমাকে দিয়েছে কে। ইং জানাই আমার জন্মদিন উপলক্ষে বাবা আমাকে এটা দিয়েছে। এই রাতেই ইং এবং তার মা শুয়েছিল। ইং কিন্তু পুতুলটা তার পাশে রেখে ঘুমিয়েছিল। একটা মানুষের মতো দেখতে পুতুলটা কেমন যেন ভয় ভয় লাগছিল নিং এর, এজন্য সে পুতুলটাকে সরিয়ে রাখলো। এখন সময় রাত 3:45, শব্দ হচ্ছিল কেবিনের শোয়ার ঘর থেকে। দরজার ফাঁকা দিয়ে নিং দেখছিল কেবিন যেন তার ব্যাগ থেকে সেই লাল বইটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আবার নিং দেখলো এই রুমের আয়নার দিকে, মানে আয়নার দিকে চোখ যখনই গেল দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। আয়নাতে দেখা যাচ্ছে ইং এর পাশে ভয়ঙ্কর চেহারার একটা বাচ্চা মেয়ে ইং এর বুকে তার ভয়ঙ্কর আঙ্গুল দিয়ে অদ্ভুত এক চিহ্ন অঙ্কন করছিল। নিং তো এটা শুধুমাত্র আয়নাতে দেখতে পাচ্ছিল, খালি চোখে বা সরাসরি তাকে দেখা যাচ্ছিল না। মারাত্মক ভয় পেয়ে নিং ঘরের আলো জ্বালিয়ে দেয় এবং দেখতে পাই ইং এর বুকে ত্রিভুজের মতো কোনো একটি চিহ্ন মানে খোদাই করে দিয়েছিল।
এবং তখনই কেবিনে সে উকি দিয়ে তা দেখছিল এবং এটা দেখে সে চলে গেল। মনে হচ্ছে কেবিন যেন আগেই জানতো কিছু একটা ঘটনা আজ রাতে ঘটবে ইং এর সাথে। এভাবেই পরের দিন রাতের দৃশ্য। নিং অপেক্ষা করছিল ঘড়িতে কখন 3:45 বাজে, কারণ কেবিন 3:45 বাজা মাত্রই বইটা নিয়ে কোথাও যেন বের হয়ে যায়। এর একটু পরে রাত 3:45 বাজলো এবং রাত 3:45 বাজার সাথেই নিং দৌড়ে গিয়েছিল কেবিনের ব্যাগ থেকে সে বইটা সরিয়ে নিতে, কিন্তু তার আগে কেবিন বইটা নিয়ে কোথাও যেন বের হয়ে গেল। নিং দৌড়ে যায় লিফটের দিকে, দেখা যায় কেবিন লিফটে চড়ে বিল্ডিং এর টপ ফ্লোরে উঠছিল। নিং এর তো বিষয়টা খুবই অদ্ভুত মনে হচ্ছিল, কারণ এত রাতে কেবিন কোথায় যাচ্ছে, কি কাজ তার। এজন্য কেবিনকে ফলো করতে নিং লিফটে চড়ে সেও উপরে উঠে যায়, মানে এই বিল্ডিং এর 8 তলায়, এবং 8 তলা পরে কিন্তু ছাদ। লিফট থেকে নেমেই তো নিং কাউকে দেখতে পেল না, তাহলে বোঝা যাচ্ছে কেবিন উঠেছে ছাদে। এত রাতে ছাদে এসেছে কেবিন, এটা অত্যন্ত সন্দেহজনক ঘটনা। দেখা যায় নিংও ছাদে উঠতে ধরে। তখনই নিং দেখলো এবং শুনতে পেল অগণিত কাকের ঝাঁক, অগণিত কাকের ডাকাডাকি এবং ঝাঁক ধরা কাক। তবে অদ্ভুত ঘটনা হলো ছাদের এক কোণে বসে আছে কেবিন এবং খুবই অদ্ভুত অদ্ভুত শব্দ চয়ন করছিল। বোঝা যাচ্ছে সে কোনো এক শক্তি বা কালো জাদু রিচুয়াল করছিল। মুখের সাথে মিশিয়ে রেখেছিল সে লাল বইটা এবং জপ করছিল নানান ধরনের অদ্ভুত কথা। নিং তো লুকিয়ে দেখছিল কেবিনের অদ্ভুত আচরণ এবং তার চারপাশে বসে আছে অগণিত কাকের ঝাঁক। নিং তখনই মোবাইলের ক্যামেরা অন করে কেবিনের অদ্ভুত কাজকর্ম রেকর্ড করার জন্য। ক্যামেরা তো অন করা হলো, কিন্তু অদ্ভুত একটা কালো ছায়া যেন কেবিনকে আড়াল করে রেখেছিল। কোনোভাবেই রেকর্ড করা সম্ভব হচ্ছিল না ছায়ার জন্য। কিন্তু আমাদের দেখানো হয় নিং এর সামনে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা মেয়ের মতো অবয়ব। এরই মতো নিং এর ক্যামেরায় মেয়েটার ভয়ানক চোখ দেখা গিয়েছিল। নিং তো ভয়ে আটকে উঠল এবং কাকগুলো যেন নিংকে ঘিরে ধরেছিল। মনে হচ্ছিল এই কাকগুলো যেন চাচ্ছিল না নিং এখানে থাকুক বা তাদের অদ্ভুত আচার অনুষ্ঠান সম্পর্কে কেউ জেনে যাক। এভাবে নিং ছাদ থেকে তাড়াহুড়া করে নামতে ধরে। যেভাবেই হোক কেবিনের আগে এসে বিছানায় শুয়ে পড়তে হবে, কোনোভাবেই কেবিনকে বুঝতে দেওয়া যাবে না নিং তো আজ তার সবকিছু দেখে ফেলেছে, সে কি করে। এভাবে নিং এসে বিছানায় ঘুমের ভান ধরে শুয়ে পড়ল। কেবিনও কিন্তু এসেছিল নিং এর রুমে। কেবিন দেখলো নিং শুয়ে আছে। হয়তো কেবিন বুঝতে পারেনি যে নিং তার অদ্ভুত রিচুয়াল দেখে ফেলেছিল। পরের দিন সকালে নিংকে দেখা যায় সে কেবিনকে নজরদারি করছিল। কেবিন যখনই ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে গিয়েছিল তখনই নিং গিয়ে কেবিনের ব্যাগ তল্লাশি করে, কিন্তু ব্যাগ তো লক করা। কয়েকবার চেষ্টা করার পর লক খুলতে পেরেছিল নিং। এইবার ব্যাগ থেকে লাল বইটা বের করে নিল নিং, কিন্তু তখনই কেবিন সেখানে চলে আসে। ইংও আছে, তারা তো ব্রেকফাস্ট করার জন্য সবাই রেডি। নিং এর হাতে কিন্তু বইটা, আবার কেবিন সামনে, এজন্য নিং তার প্যান্টের পেছনে লুকিয়ে ফেলতে পেরেছিল বইটা। কেবিন কিছুটা বুঝতে পেরেছিল নিং কিছু একটা ঘটিয়েছে, কিন্তু নিং খুবই কৌশলে বইটা লুকিয়ে ফেলতে পেরেছিল। এভাবে নিং এর হাতে বই দেখতে না পেয়ে কেবিন আপাতত কিছু মনে করলো না। এভাবে নিং কিন্তু রুমে চলে এসেছিল, কিন্তু অদ্ভুত হলো পুরো বইয়ের পৃষ্ঠা যেন সাদা, কোনো কিছুই যেন লেখা নেই তাতে। ওদিকে কেবিন তো বইটা খুঁজে পাচ্ছে না। তার বাচ্চা মেয়ে ইংকে বলা হয় তার ব্যাগ থেকে সে কিছু নিয়েছে কিনা, কিন্তু বই তো নিং এর কাছে। যেভাবেই হোক বইটা কিন্তু লুকিয়ে ফেলতে হবে, এজন্য নিং তার রুমের আলমারি খুলেছিল বইটা রাখতে। তবে দেখা গেল এক অদ্ভুত জিনিসপত্র, কেবিনের বুকে আঁকা সে চিহ্নের মতো কিছু, আরো নানান জিনিসপত্র যা কালো জাদুর জন্য ব্যবহার করা হয়। তাদের ঘরের ভেতরে এই ধরনের অদ্ভুত জিনিসপত্র দেখে নিং কিন্তু সবকিছু বুঝে ফেলেছিল আসলে হচ্ছিল কি। যাই হোক নিং বইটা ওখানে রেখে দিল। আজ দুপুরে নিং গিয়েছিল ইংদের স্কুলে তাকে স্কুল থেকে বাসায় আনতে। তবে নিং গাড়িতে বসে দেখতে পেল ক্যাম্পাসে দূরের বেঞ্চে বসে আছে নিং এবং তার পাশে বসা নিংদের সে ভাড়াটিয়া মহিলা মিসেস রাত্রি। বাচ্চা মেয়ে নিং কিন্তু বসে আছে অদ্ভুতভাবে, সে লাল বইটা তার মুখের সাথে জড়িয়ে ধরা, যেমন সে রাতে নিং তার বাবা কেবিনকে দেখেছিল। এই বৃদ্ধা মিসেস রাত্রি তার মেয়ের সাথে কি সব আচার অনুষ্ঠান করছিল নিং কিন্তু তা বুঝে যায়। এজন্য নিং খুবই দ্রুত ছুটে যায় ইংকে মিসেস রাত্রির থেকে দূরে সরাতে। এভাবে নিং দৌড়ে এসে ইংকে ডাকাডাকি করতে ধরে। এই মাত্রই তো এখানে বসেছিল নিং এবং সাথে ছিল রাত্রি। হঠাৎ তারা কই গেল, শুধু ইংকে পা গিয়েছিল, মানে এখানে শুধু ইংয়ে ছিল। ইং তো ভয়ে উত্তেজিত হয়ে পড়ে, বলা হয় কই গেল সেই বুড়িটা এতক্ষণ যার সাথে বসেছিলে, মানে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে। তবে অদ্ভুত কথা হলো ইং বলেছিল কই আমি তো কারোর সাথে বসেছিলাম না, আমি তো এইমাত্র ক্লাস থেকে বের হলাম। তখনই নিং কিন্তু লক্ষ্য করলো ইং এর ঘরের পেছনে সেই চিহ্ন যেটা কেবিনের গায়ে দেখা গিয়েছিল। তার মা তো চেঁচামেচি শুরু করে দেয়, কারণ নিং তো বুঝে ফেলেছে নিশ্চয়ই তার মেয়ের সাথে কেউ কালো জাদু বা খারাপ কিছু ঘটাতে যাচ্ছে। এভাবে ইংকে বাড়ি আনা হয়, কিন্তু বলা হয় ইং যেন গাড়িতে বসে থাকে। তারা এখন বিল্ডিং এর পার্কিং লটে। তার মা নিং উপরে যাবে এবং আসবে, কারণ আজ তারা দুপুরে বাইরে খাবে। নিং তো চলে যায় ঘরে এবং কিছু জামা কাপড় ব্যাগে করে এনে গাড়ির কাছে এসেছিল। এসে তো দেখা গেল কেবিন বসে আছে গাড়িতে, সেখান থেকে চলে যাচ্ছে ইংকে সাথে করে নিয়ে। কেবিনকে জানানো হয় আজ ইং এর সাথে তাদের ভাড়াটিয়া মিসেস রাত্রি অদ্ভুত কিছু করেছিল স্কুলে। তবে কেবিন যেন মিসেস রাত্রির পক্ষে কথা বলছিল। এক পর্যায়ে তো মা বলে সম্বোধন করে উঠলো কেবিন। বোঝা যাচ্ছে কেবিন সেই মিসেস রাত্রির অনুসারী, মানে তার কথা মতো চলছিল। নিং জানাই ভাড়াটিয়াদের বাড়ির পাশের ফর্ণখোলা গায়েব। আজ তো স্কুলে মিসেস রাত্রি ইং এর গায়ে অদ্ভুত চিহ্ন এঁকে দিয়েছে। সবকিছুর জন্য ইংকে দূরে কোথাও নিয়ে যাব। এভাবে জোরাজুরি করার পর নিং তার বাচ্চা মেয়ে ইংকে নিয়ে কোথাও চলে যাচ্ছিল, কিন্তু কেবিন যেন কোনো মতে ইংকে হাতছাড়া করতে চাচ্ছিল না। নিং এর মায়ের বাড়ি এখান থেকে অনেক দূরে, এজন্য আজ রাত তারা হোটেলে কাটাবে। এভাবে তারা একটি হোটেলে ওঠে। এখানে ইং খুবই রেগে আছে, সে জানাই আমি নানুর বাসায় যাব না, আমি আমার বাবার কাছে যাব তাকে সাহায্য করতে। নিং তো অবাক, ইং আবার কি ধরনের সাহায্য করবে তার বাবাকে। তার মা জানতে চাই নিং কিভাবে বা কি ধরনের সাহায্য করতে চাই তার বাবাকে। তবে ইং আর কোনো কথা বলে না। এই কথাগুলোর রহস্য একটু পরেই বের হবে। এভাবে পরদিন সকালে ইং এখনো ঘুমাচ্ছিল। তার মা নিং তাদের ভাড়াটিয়া মিসেস রাত্রি এবং নুচের ব্যাপারে জানাজানি করতে কাগজপত্র নিয়ে নাটের সাথে দেখা করে। নাট হলো নিং এর বন্ধু এবং এখান থেকে জানা যায় তার নাম কিন্তু মিসেস রাত্রি না, তার আসল নাম হলো নাপাপন্ন পংথেরা। এ হলো মিসেস রাত্রির আসল নাম। তার মানে তারা বাড়ি ভাড়া নেওয়ার জন্য জাল কাগজপত্র দিয়েছিল। এর মতো তখনই নাটের গার্লফ্রেন্ড এসেছিল। নিং এবং নাটকে দেখে সে মোটামুটি রেগে যায়। মেয়েটা জানাই নিং যেন নাটের সাথে কখনো আর কথা না বলে বা দেখা না করে। আসলে নাট কিন্তু নিং এর একজন ভালো বন্ধুই মাত্র।
যাই হোক, নাটের গার্লফ্রেন্ডের সন্দেহ করাটা খুবই স্বাভাবিক। এখানে নাটের সাথে কথা এবং মেয়েটার সাথে ফাও কথা বলাই নিং এর অনেক সময় দেরি হয়ে যায়। তখন নিং হোটেলে ফিরে এসেছিল, কিন্তু দেখা যায় ইং রুমে নেই। রুম সার্ভিসেস মহিলা জানাই ইং তার বাবার সাথে চলে গেছে। পাগল পড়া হয়ে যায় নিং। এভাবেই নিং বাড়িতে চলে এসেছিল, হয়তো ইংকে এখানে এনেছে কেবিন। রুমে ঢুকে নিং দেখলো তার বিছানা নিচ দিয়ে যেন রক্ত চুয়ে পড়ছিল। দশকটা সরাতে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। পুরো বিছানার নিচে যেন চিহ্ন আঁকা এবং তা যেন রক্ত দিয়ে অঙ্কন করা ছিল, যে চিহ্নটা কেবিনের বুকে ছিল। তখন নিং চলে যায় মিসেস রাতের বাড়িতে। হয়তো কেবিন এখানেও আসতে পারে, কিন্তু এখানে এসে দেখা যায় পুরো ঘর যেন নোংরা। যেখানে সেখানে অদ্ভুত চিহ্ন। বুঝতে বাকি রইল না এখানে অবশ্যই কোনো খারাপ কিছুর আচার অনুষ্ঠান করা হয়েছিল। এবং ভাড়াটিয়ারা কিন্তু বাড়িতে নেই। এজন্য নিং কল করে টমকে এবং জানতে চেয়েছিল ভাড়াটিয়ারা কখন বাড়ি ছেড়ে চলে গেল। টম তো জানিয়েছিল তারা তো গতকাল রাতে চলে গেছে। আর কেবিন কি আপনাকে জানায়নি? টম বোঝাতে চাচ্ছে ভাড়াটিয়ারা তো গত রাতে চলে গেছে, মানে নিং এখন এটা জানে না। এজন্য টম কিন্তু অবাক, মানে এই ভাবটাই করেছিল। এভাবে কিছুক্ষণ পরে টমের সাথে দেখা যায় নিংকে। তারা একসাথে কেবিনকে খোঁজার জন্য চেষ্টা করছিল। এখানে টম জানিয়েছিল হয়তো কেবিন নিংকে নিয়ে ডিনারে গিয়েছিল। এতক্ষণে হয়তো তারা আবারও হোটেলে ফিরে আসতে পারে, তাই আমাদের উচিত আরেকবার হোটেলে গিয়ে তাদের খোঁজা। নিংও রাজি হয় এবং গাড়ি ঘুরিয়ে সেদিকে নেওয়া হয়। এক পর্যায়ে টম জানাই আমি মিসেস রাত্রিকে কল করছি। ফোন তোলা হয়। এবার নিং দেখলো টমের হাতে যেন সেই চিহ্ন, যেটা কেবিন এবং ইং এর কাছে ছিল। নিংয়ে কিন্তু এবার বুঝতে কষ্ট হলো না এই টমও কিন্তু মিসেস রাত্রির অনুসারী বা কেবিন, এরা সবাই এক রহস্যে জড়িত। তখনই নিং গাড়ি থেকে নেমে পালানোর জন্য অসুস্থতার ভং ধরল। টম তো গাড়ি থামিয়েছিল। নিং নেমেছিল বমি করার নাম করে। এর এক পর্যায়ে টম নিং এর কাছে যায়, কারণ অনেকটা সময় লাগাচ্ছিল নিং। তখনই টমকে ধাক্কা দিয়ে নিং গাড়িতে বসে লক করে দিয়েছিল গ্লাস। নিং জানাই তোর হাতে সেই চিহ্ন, মানে তুইও তাদের লোক। টম তো দরজা খুলতে জানাই এবং বলে আপনি ভুল ভাবছেন। তবে তখনই নিং টমের গাড়িতে সেই লাল বইটা দেখতে পেয়েছিল। এবার সম্পূর্ণ ক্লিয়ার এই টম আসলেই মিসেস রাত্রি এবং তার কাজের সাথে জড়িত। এভাবেই এক পর্যায়ে টম পাথর দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলেছিল। নিং কোনো মতে গাড়ি থেকে নেমে দৌড় দিয়েছিল, কিন্তু টমের সাথে কোনোভাবে যেন পেরে ওঠা গেল না। মাথায় আঘাত করে নিংকে অচেতন করে ফেলেছিল টম। এভাবেই টম গাড়ি থেকে একটি বড় সুটকেস বের করে এবং বড় আকারের একটি সুটকেস, এবং তার ভিতরে নিংকে ভরে নিল এবং একটি পরিত্যক্ত নির্জনে নিংকে নিয়ে এসেছিল। গাড়ি থেকে সুটকেসটা নিচে নামাই এবং এই সুটকেসের ভেতরে কিন্তু নিং। তবে তখনই টমের ফোনে অ্যালার্ম বেজে উঠল। এখন সময় 3:45 এবং এখান থেকে এই মুভির বা এই গল্পের 11 বছর আগের ঘটনা শোনানো হয়। আসলে কেবিনকে তার আসল পরিচয় কি? এই হলো 11 বছর আগের কেবিন এবং তার মেয়ে যা, মানে নিং হলো কেবিনের দ্বিতীয় স্ত্রী। এখানে কেবিনের মেয়ের নাম হলো যা। দেখা যায় কেবিন তার মেয়ের জন্মদিনে একটি পুতুল উপহার দিয়েছিল। পুতুলটা দেখে হয়তো চিনতে পেরেছেন, এরকম একটা পুতুল কিন্তু আমরা ইং এর কাছে দেখেছিলাম। খুবই সুখী ছিল তারা। এখানে যা একই কথা বলে, আমাকে 3টি ডিম খেতে দিবে, এত লম্বা হতে চাই যেন তারা ধরতে পারি। এই একই কথা কিন্তু ইংও বলেছিল। এখন সকালবেলা মানে ব্রেকফাস্টের সময় এখানে কেবিন দেখলো তার মেয়ে জায়ের গায়ে কিছুটা নোংরা লেগে আছে। এজন্য তাকে গোসল করে আসতে বলা হয়েছিল। তবে এত ভোরে ঠান্ডা পানিতে গোসল করতে চায় না যা। কেবিন জানিয়েছিল বাথরুমের পানি গরম হওয়ার জন্য গিজার মেশিনটা আমি ঠিক করেছি, তুমি যাও, তাদের গরম পানি বের হবে। এভাবে যা বাথরুমে গিয়েছিল এবং গিজার চালু করে গরম পানি বের করতে ধরে। তবে এক পর্যায়ে গিজার মেশিনটা ব্লাস্ট হয় এবং যা সেখানে পুড়ে মারা গিয়েছিল। কেবিনের জন্য খুবই ভয়ঙ্কর দুঃখের মুহূর্ত ছিল। তার ভুলের জন্যই হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেল যা। এরপর থেকে কেবিন তার মেয়ে হারানোর শোকে কাতর হয়ে পড়ে, এক ধরনের পাগলের মতো হয়ে পড়েছিল এবং সে পুতুলটার সাথে সর্বক্ষণ কথা বলে এবং তার মেয়ের স্পর্শ অনুভব করত। এভাবে একদিন সকালে বাড়ির গেটে কলিং বেল বেজে উঠল। কেবিন যায় গেটের কাছে এবং দেখা যায় এটা ছিল নিং। তখন কিন্তু তারা কেউ কাউকে চেনে না। সেদিন কিন্তু নিং এসেছিল ফর্ণখলার বাড়িতে, কিন্তু ভুলবশত কেবিনের বাড়িতে চলে এসেছিল। কেবিন তো ফিরে যাচ্ছিল, তখনই পেছন থেকে নিং ডাক দিয়ে জানিয়েছিল আপনার কি বীমা করা আছে কিনা। এবং এভাবে কেবিনের সাথে নিং এর পরিচয় হয়েছিল, যা এক পর্যায়ে বিয়ে পর্যন্ত গড়িয়ে যায়। এইবার গল্প চলে আসে নিং এর এবং কেবিনের পরিবারে। এতদিনে তাদের একটা মেয়ে হয়েছে, তার নাম ইং। সে এখন কেবিনের আগের মেয়ে জায়ের সমবয়সী। তবে অদ্ভুত ঘটনা হলো কেবিন কিন্তু এখনো তার প্রথম মেয়ে যা, মানে যাকে এখনো সে ভুলতেই পারেনি, একদমই না। তবে আরো অদ্ভুত বিষয় হলো কেবিন ইদানিং লক্ষ্য করছিল তাদের মেয়ে ইং কার সাথে যেন কথা বলে, অদৃশ্যভাবে খেলা করে, অদৃশ্য কাউকে যেন সে দেখতে পায়। এজন্য কেবিন ইং এর সাথে কথা বলে এবং কেবিন জানতে পারলো সে নাকি যাকে দেখতে পারে যার সাথে কথা বলে, মানে কেবিনের মৃত মেয়ের সাথে। এই দিন সকালে কেবিন বসেছিল ডাইনিংয়ে। ইং তখনই যে তার মাকে বলেছিল আমাকে 3টি ডিম খেতে দিবে, এত লম্বা হতে চাই যাতে আমি তারা ধরতে পারি। মনে আছে তো? যাও কিন্তু এই একই কথা বলেছিল এবং গল্পের শুরুর দিকে ইং কিন্তু এই কথাটাই বলেছিল। কেবিন কিন্তু তখন চিন্তা করছিল, মানে ইং এর কথাগুলো শুনে সে কি চিন্তা করছিল সেটা রিভিল করা হচ্ছে এখন। কেবিন কিন্তু তার মৃত মেয়ে যার সাথে ইং এর পুরোপুরি মিল খুঁজে পাচ্ছিল এবং কেবিন গভীর চিন্তায় পড়ে গিয়েছিল। এর একটু পরে কেবিন জায়ের পুরানো স্মৃতিগুলো বের করছিল এবং যাকে দিয়ে সেই পুতুলটাও। এতক্ষণে কিন্তু নিং চলে গিয়েছিল ইন্টারভিউ দিতে, আমরা কিন্তু সেটা দেখেছিলাম। নিং কল করছিল কেবিনের কাছে, কারণ ভাড়াটিয়ারা বাড়ি দেখতে আসছিল এবং কেবিন জানিয়েছিল নিং যেন তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে এবং এসে যেন সে নিজে ভাড়াটিয়াদের সাথে কথা বলে। এরই মধ্যে কিন্তু তখনই ভাড়াটিয়ারা বাড়ি দেখতে চলে এসেছিল। কেবিন একে একে ফ্ল্যাটের সবকটি রুম ঘুরে দেখাচ্ছিল, কিন্তু এরই মধ্যে কেবিন দেখলো ভাড়াটিয়া বয়স্ক মহিলা থমকে দাঁড়িয়ে আছে বাথরুমের দিকে তাকিয়ে। তখনই কেবিনকে উদ্দেশ্য করে মহিলাটি জানাই সবকিছু খুব দ্রুতই ঘটে গেছে, তাই না? মহিলাটা তাকিয়ে আছে বাথরুমের দিকে এবং জানাই যেখানে তার মৃত্যু হয়েছিল সেখানে তার আত্মা এখনো ঘোরাফেরা করছে। কেবিনের মনে পড়ে যায় তার মেয়ের জায়ের কথা। তখনই মহিলাটা কেবিনকে এই লাল আকারের বইটা দিয়েছিল এবং বলেছিল সম্ভবত এটা আপনার কাজে আসতে পারে। মহিলাটা জানাই আমি যদি এই বাড়িতে উঠতে পারি তাহলে আমাদের আরো কথা বলা সহজ হয়ে যাবে। এরই মতো কিন্তু তখনই সেখানে ইন্টারভিউ শেষ করেই ইং এসেছিল
এখানে টমকেও দেখা যায়। আসলে টমই কিন্তু এনেছিল এই ভাড়াটিয়াদের। টম পরিচয় করিয়ে দিয়েছিল মিসেস নুস এবং রাত্রিকে। এদিকে কিন্তু কেবিন গভীর চিন্তায় পড়ে গিয়েছিল সে কি সত্যই তার মৃত মেয়েকে ফিরে পেতে পারে কিনা। এদিকে টম নিংকে জানিয়ে দেয় ভাড়াটিয়া সম্পর্কে, এবং ভাড়াটিয়ারা আগামী মাস থেকে বাড়িতে উঠতে পারবে বলে জানিয়ে দিয়েছিল কেবিন। এক মাস পর এতদিনে মিসেস রাত্রি কেবিনদের বাসায় শিফট হয়েছিল, এবং দেখা যায় সেদিন সকালে কেবিন ভাড়াটিয়া মিসেস রাত্রির কাছে এসেছিল। এখানে সে অদ্ভুত বিশাল আকার চিহ্নটি দেখা যায়, যেটা কেবিনের বুকে ছিল, এবং তা যেন বিভিন্ন কিছুতে সাজানো। বোঝাই যাচ্ছে এটা কোনো কালো জাদুর আচার অনুষ্ঠানের আসর। এখানে কেবিন মিসেস রাত্রিকে জানাই, সেদিন আপনি আমার বাড়িতে আমার মেয়ের আত্মা দেখতে পেয়েছেন। তাছাড়া আমার মেয়ে ইং, সেও মনে হয় খেয়াল করেছি ইদানিং, মনে হচ্ছে সেও যাকে দেখতে পাই, যা এখনো আশেপাশে রয়েছে। কেবিন জানাই, আমি কেন যাকে দেখতে পাচ্ছি না। তবে মিসেস রাত্রি জানাই, কেবিন যদি আমার কথা মতো কাজ করে তাহলে সে আবারও যাকে ফিরে পেতে পারে। এই অদ্ভুত কথা শুনে যেন কেবিন কোনো এক মোহই পড়ে যায়। সে মিসেস রাত্রিকে সম্পূর্ণ বিশ্বাস করতে শুরু করে। এজন্য কেবিনকে তাদের অদ্ভুত আচার অনুষ্ঠানের মানে শয়তানের উপাসনা করার জন্য যা যা দরকার তার সকল ব্যবস্থা করে দেওয়া হলো। কেবিনও যেন তাদের সকল নিয়মকানুন মানতে ধরল। এজন্য কেবিনকে কিছু মন্ত্র শিখিয়ে দেওয়া হয়, এবং শিখিয়ে দেওয়া হয় সে কিভাবে পূজা করবে। তখনই মিসেস রাত্রি কেবিনকে কিছু চিঠি দিয়েছিল, যেগুলো এই ঠিকানায় এসেছিল। কারণ কেবিন রাত এই বাসাতেই থাকতো, এই বাসা ভাড়া দেওয়ার আগে। এবং দেখা যায় গেটের কাছে নিং এসেছিল। মনে আছে নিং কিন্তু এখানে এসেছিল। তার মনে হয়েছিল ভেতর থেকে কে যেন তাকে দেখে জানালার পর্দা টেনে দিয়েছিল, মানে নিজেকে লুকাতে চেয়েছিল। আসলে ওটাই ছিল তখন কেবিন, নিং এর হাজবেন্ড। কেবিন কিন্তু নিংকে দেখেই তখন নিজেকে লুকিয়েছিল, এবং তখন কিন্তু কেবিন কথা বলছিল মিসেস রাত্রির সাথে তাদের অদ্ভুত পূজা অর্চনার জন্য কিভাবে যাকে ফিরিয়ে আনা যায়। বৃদ্ধা রাত্রি জানাই, যাকে ফিরিয়ে আনতে হলে এক ধরনের বিশেষ পূজা অর্চনা করতে হবে, এবং নতুন একটা শরীর খুঁজে বের করতে হবে যে শরীরে যায় আত্মা প্রবেশ করবে। এসব শুনে তো কেবিন পাগলপড়া হয়ে গিয়েছিল, যাকে সে আবারও ফিরে পেতে যাচ্ছে। কেবিন তো কাকুতি মিনতি করতে ধরে মিসেস রাত্রির জন্য তাকে অবশ্যই সাহায্য করে। তখনই মিসেস রাত্রি জানাই, যাকে ফিরে পেতে হলে ইংয়ের শরীর ব্যবহার করতে হবে, মানে এক শরীরে দুজন থাকবে। এক্ষেত্রে কিন্তু ইংয়ের কোনো ক্ষতি হবে না বা কোনো পরিবর্তন সে অনুভব করবে না। মিসেস রাত্রি অদ্ভুত একটি কথা জানাই। কেবিন কিন্তু দিয়ানা হয়ে পড়েছিল তার মৃত মেয়েকে ফিরে পাওয়ার জন্য, এবং মিসেস রাত্রির কথা অনুসারে কেবিন সামনে এগোতে ধরে। পরের সিনে দেখা যায় কেবিন জায়ের সেই পুতুলটা, মানে গুড়ি পুতুলটা বের করে এনেছিল, এবং সেটা ইংকে দিয়েছিল, এবং ইং এর কাছে জানতে চেয়েছিল তুমি যাকে কবে থেকে দেখতে পাচ্ছ। ইং জানাই আশেপাশে লোক থাকলে সে অদৃশ্য হয়ে যায়। তাছাড়া এই বাড়িতে আসার পর তাকে আর দেখতে পাইনি, তাকে তো দেখতে পেয়েছিলাম ওই বাড়িতে, মানে যে বাড়িটা বর্তমানে ভাড়া দিয়া। কেবিন ইংকে বলেছিল জায়ের আমাদের মতো শরীর নেই, তাই সে আমাদের সাথে থাকতে পারবে না। এসব শুনে যেন ইং খুবই কান্না করছিল, সেজন্য যাকে খুবই ভালোবাসে। তোমার রাত্রি দাদু বলেছে তুমি চাইলে যাকে সাহায্য করতে পারবে, একমাত্র তুমি সে যে যাকে সাহায্য করতে পারবে। এভাবে ইংকে কেবিন তাদের প্ল্যান অনুযায়ী ব্যবহার করতে শুরু করে। সেদিন সকালে নিং তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিল। এর সুযোগে কেবিন নিংয়ের এবং ইংয়ের শোয়ার ঘরে মিসেস রাত্রির দেওয়া নানান জিনিসপত্র রেখে দিয়েছিল, মানে সে ত্রিভুজ আকৃতির চিহ্ন, মানে অদ্ভুত চিহ্নটি, এবং কালো জাদুর মতো নানান সামগ্রী। তাছাড়া নিং এবং ইংয়ের বেডের নিচে কাকের রক্ত দিয়ে অদ্ভুত বিশেষ চিহ্ন কিন্তু কেবিনই এঁকেছিল। এখানে কেবিন তার মেয়ের গুড়ি পুতুলটা ধরে প্রখরভাবে বুক ভরা এক অন্ধবিশ্বাস নিয়ে বলেছিল যাকে তোমার সাথে আমার আবারও দেখা হতে যাচ্ছে। আর ওই যে সে রাতে ছাদে বসে অদ্ভুত রিচুয়াল করছিল কেবিন, সেই লাল বইটা মুখের সাথে চেপে ধরে। সে রিচুয়ালের মধ্যে এক পর্যায়ে কেবিন যেন হ্যালুসিনেশন করে দেখতে পাচ্ছিল তার আশেপাশে যেন অনেক লোকজন, তারাও যেন লাল বইটা মুখের সাথে চেপে ধরে মন্ত্রতন্ত্র পাঠ করছিল। কেবিন যেন অদ্ভুতভাবে তাকিয়ে তা দেখছিল, তবে নিং কিন্তু লুকিয়ে তা সবই দেখছিল। নিং দেখছিল কেবিন অদ্ভুতভাবে মন্ত্রপাঠ করছিল, এবং তার আশেপাশে বসেছিল অসংখ্য কাকের ঝাঁক। তবে নিং যে তখন কালো ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ের চিৎকার করে পালাচ্ছিল সেটা কিন্তু কেবিন দেখে নেয়, এবং সাথে সাথে মিসেস রাত্রিকে সে মেসেজ করে জানিয়েছিল নিং আমাকে পূজা করতে দেখে ফেলেছে। তাছাড়া নিং যখন তাড়াতাড়ি করে বিছানায় এসে শুয়ে পড়েছিল কেবিনও সেখানে এসেছিল নিং এর পিছু পিছু। কেবিন কিন্তু তখনই বুঝেছিল নিং সত্যি তাকে দেখে ফেলেছে, এবং সেখানে ঘুমের ভান করছিল। এবার হোটেলের রহস্যটা বলা যাক, ইং কিভাবে গায়েব হয়েছিল। সেদিন হোটেল থেকে কিন্তু ইংকে নিয়ে গিয়েছিল কেবিন। এসব কিন্তু মিসেস রাত্রির কথা মতো হচ্ছিল, এবং ইং এইসব বিষয় জানতো। এভাবেই তারা ফর্ণখালা বাড়িতে পূজা অর্চনা করার সকল বন্দোবস্ত করছিল। তবে নিং কিন্তু ইংকে খুঁজতে তাদের ভাড়া দেওয়া বাড়িতে এসেছিল, তবে এখানে কাউকে এসে পেয়েছিল না। তার মানে হলো মিসেস রাত্রি চায় না নিং তাদের অদ্ভুত শক্তির উপাসনা সম্পর্কে জানুক। মিসেস রাত্রি জানাই ইং এর শরীরে 3টা চিহ্ন লাগবে। ইতিমধ্যে 2টা চিহ্ন আঁকা সম্পন্ন হয়েছে, বাকি আছে একটা। এটা আঁকার পরই পূজা এবং কালো জাদু শুরু হবে, এবং কেবিনের মৃত মেয়ের আত্মা ইং এর শরীরে প্রবেশ করতে পারবে। এভাবে কেবিনকে কয়েকটি কাকের পালক এবং ছুরি দেওয়া হয়েছিল, তাতে করে কেবিন নিজের হাত কেটে তার রক্ত দিয়ে ইং এর কপালে সে ত্রিভুজের মতো চিহ্নটি আঁকছিল। বাচ্চা মেয়ে ইং কিন্তু এখানে কিছুটা ভয় পেলেও সে তার বাবার ইচ্ছা পূরণ করার জন্য সবকিছু যেন সহ্য করছিল। এভাবে চিহ্ন আঁকার পর ইংকে আলাদা একটি নির্দিষ্ট রুমে নিয়ে যাওয়া হলো। এদিকে কেবিনও কিন্তু পূজার জন্য প্রস্তুত। তবে তখনই কেবিন দেখলো হঠাৎই ফন্ন খেলার জন্য বাড়িতে প্রবেশ করলো। কেবিন বলতে ধরে, আমি ভেবেছিলাম আপনি কোথাও চলে গেছেন। তবে এরই মতো ফন্নখালা আচমকাই কেবিনের পেটের জন্য ছুরি ঢুকিয়ে দিল। কেবিন পালাতে চেষ্টা করে। ফন্নখালা কিন্তু বশীভূত, তাকে দেখে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তির প্রভাব ঘটিয়েছিল। কেবিন কিন্তু মোটামুটি আহত। কেবিন পালাতে চেষ্টা করে, তবে ফন্নখালার জন্য আরো হিংস্র হয়ে কেবিনকে কোপাতে ধরে। তখনই উপর থেকে ইং চিৎকার করতে করতে তার বাবার কাছে এসেছিল। কেবিন জানাই ইং পালাও। আসলে কেবিন এতক্ষণে বুঝে গেছে তাকে বোকা বানানো হয়েছিল। মিসেস রাত্রি কোনো ভালো মানুষ নয়, সে তার নিজের স্বার্থ হাসিলের জন্য কেবিনকে ধোকা দিয়েছে। তখনই সেখানে মিসেস রাত্রি এসেছিল, তার হাতে একটা পুতুল। রাত্রি এখানে জানাতে ধরে এই হলো পেলে।
আমার ছোট মেয়ে 7 বছর বয়সে পানিতে ডুবে মারা গেছে। কেবিন তো এখন খুবই আফসোস করছিল, সে কত বড়ই না ভুল করে ফেলেছে। রাত্রি জানাই আমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য একটা শরীর দরকার ছিল। এজন্য তোমার মেয়ে ইংকে আমরা টার্গেট করি, যাতে তার শরীরে আমার মৃত মেয়ের আত্মা প্রবেশ করাতে পারি। কারণ পেলে এবং ইংয়ের বয়স একই। এখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয় গত 4 মাস আগে। দেখা যায় গত 4 মাস আগে থেকেই টম, মিসেস রাত্রি এবং ডক্টর নোস তারা টার্গেটে রেখেছিল স্কুলের বাচ্চাদের প্রতি, এবং সেখান থেকেই ইংকে তারা চয়েস করেছিল তাদের অদ্ভুত শয়তানি কাজের জন্য। নিংয়ের সে বাড়িতে মানে গল্পের প্রথমে যে এলোমেলো নোংরা রুম দেখানো হয়েছিল, এই ভাঙচুর এবং রুম নষ্ট করেছিল কিন্তু টম, মিসেস রাত্রি এবং ডক্টর নোস, যাতে করে নিংরা এই বাড়িতে শিফট হয় এবং তাদের থাকার বর্তমান বাড়িটা ভাড়া দিয়ে দেয়, এবং সে ভাড়াটিয়া হবে মিসেস নোস। তাহলে তারা কেবিনকে ভুলভাল বুঝিয়ে ইংকে ছিনিয়ে নিতে পারবে। এ হলো মিসেস রাত্রির অদ্ভুত কাজের জন্য করা মাস্টার প্ল্যান। এক পর্যায়ে কিন্তু তারা বাড়ি ভাড়া নিয়েছিল। এভাবে সেই রাত থেকে শুরু করে অদ্ভুত পূজা অর্চনা। কিন্তু তাদের পূজা অর্চনা পাশের ফর্ণখেলা দেখে ফেলেছিল তাদের জানালা থেকে, এবং মিসেস রাত্রিদের অদ্ভুত সকল কাজকর্ম ভিডিও করে নিংকে পাঠিয়ে দেয়। তবে ফর্ণখেলা যেহেতু সব দেখে ফেললো তাদের কালো জাদুর আসর পূজা অর্চনার বিষয়ে, এজন্য মিসেস রাত্রি তখনই ফর্ণখেলার বাড়িতে গিয়েছিল এবং ফর্ণখেলাকে অদৃশ্য কোনো শক্তি দিয়ে যেন পজেস্ট করে ফেললো। এবং সেদিন যে নিং দূর থেকে দেখেছিল মিসেস রাত্রির সাথে বসে আছে ইং, মানে স্কুল ক্যাম্পাসে। এবার এই রহস্যটা জানা যাক চলুন। ইং বসে অপেক্ষা করছিল মিসেস রাত্রির জন্য। অবাক হচ্ছেন তাই না? কারণ তার বাবা কেবিন কিন্তু আগে থেকে নিংকে বলেছিল বা বুঝিয়েছিল তার শরীরের মধ্যে তার মৃত বোন যাকে জায়গা করে দিতে পারে মিসেস রাত্রি। ইং জানতে চেয়েছিল এক শরীরে, মানে আমার শরীরে কি যা সত্যই বসবাস করতে পারবে কিনা। রাতে জানাই আমার শরীরেও দুজন বসবাস করে, মানে এই রাত্রির শরীরে সে বাদেও আরেকজন মহিলার বসবাস রয়েছে। ইং তো দেখতে চাই কে সে যে এখন আমার সাথে কথা বলছে। তখনই রাত্রি যেন ইংকে হ্যালোসিলেট করাই, মানে হ্যালোসিলেট করিয়ে সব দেখাই তার শরীরে বা তার সাথে আসলে কে কথা বলছিল এবং কিভাবে একই শরীরে দুজনের বসবাস এর সিস্টেম কিভাবে করা হলো। এই যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটা কিন্তু মিসেস রাত্রির শরীরে প্রবেশ করানো। ইং দেখতে চাই তাকে কিভাবে রাত্রি তাদের শরীরে প্রবেশ করিয়েছিল। দেখা যায় বিশেষ ধরনের ব্যক্তিরা তাদের কালো জাদু এবং নানান ধরনের পূজা অর্চনার মাধ্যমে এসব কাজ করেছিল, এবং এসব দেখানোর মধ্যেই মিসেস রাত্রি ইং এর ঘাড়ে দ্বিতীয় চিহ্নটা এঁকে দেয়, যেটা নিং দেখেছিল স্কুল থেকেই। এভাবে সকল প্ল্যান খাটিয়ে কেবিনের মাধ্যমে ইংকে আজকের রাত পর্যন্ত আনা হয়, এবং বর্তমানে আহত হয়ে পড়ে আছে ইং এর বাবা কেবিন। এবং তখনই বাচ্চা মেয়ে ইংকে ধরে তার শরীরে প্রবেশ করাবে মিসেস রাত্রির মেয়েকে। অথচ কেবিনকে বলা হয়েছিল ইং এর শরীরে প্রবেশ করাবে কেবিনের মেয়েকে, মানে যাকে। ইংও কিন্তু এটাই জানতো, এজন্য কেবিন কিন্তু ইংকে সকল কথা জানিয়েছিল, মানে ইংকে রাজি করিয়েছিল। তবে বৃদ্ধা মহিলার ভিতরে কিন্তু ছিল অন্য পরিকল্পনা। এদিকে বর্তমানে দৃশ্যে দেখা যায় টমের থেকে নিং পালানোর চেষ্টা আছে, এবং টমকে মেরে ফেলার জন্য নিং চেষ্টা করছিল। পেছন থেকে আক্রমণ করে শত্রুর জন্য টমকে মেরে ফেলেছিল নিং। এদিকে কেবিন নিজে বাঁচার জন্য এবং ইংকে বাঁচানোর জন্য ডক্টর নোসের সাথে ধস্তাধস্তি করছিল। তবে কেবিন আগে থেকে যেহেতু মারাত্মকভাবে আহত, কোনোভাবেই যেন পেরে উঠছিল না। এদিকে নিং দেখলো টমের ফোনে মিসেস রাত্রির মেসেজ, মানে মেসেজ করে সে জানিয়েছে সে যেন ফর্ণখেলার বাড়িতে চলে আসে। মানে নিং এখন জানতে পারলো মিসেস রাত্রি কোথায়, এবং তাদের কাছে অবশ্যই কেবিন এবং ইং থাকবে। এভাবে টমের গাড়ি নিয়ে ইং দ্রুত চলে আসতে ধরে ফর্ণখেলার বাড়িতে। এদিকে তো ইংকে ধরে শুয়ে দিয়েছিল, তার সাথে তাদের নিয়ম অনুযায়ী রিচুয়াল করা আরম্ভ করছিল। এতক্ষণে কিন্তু নিংও এসে গেছে। সে দেখলো অসংখ্য অগণিত কাক যেন উড়ে বেড়াচ্ছে তাদের বাড়ির উপর দিয়ে। নিং তখনই বাড়ির ভেতর ঢুকে পড়েছিল এবং কয়েকটি লিকুইড গ্যাস জাতীয় বোতল নিয়ে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে তা ব্লাস্ট করেছিল, যাতে করে বাড়িতে আগুন লেগে যায় এবং ফায়ার সার্ভিস বা যে কোনো সাহায্যকারী বাহিনী চলে আসুক। তাছাড়া আগুন লাগলে বাড়িতে উপরে থাকা মিসেস রাত্রিদের পূজা অর্চনা বন্ধ হতে পারে। এদিকে তো ঘরের ভেতর বৃদ্ধা রাত্রি ইং এর গলা চেপে ধরে তাকে হত্যা করার চেষ্টা করছিল, এবং চারিপাশে অদ্ভুত লোকজন তারা যেন নানান ধরনের মন্ত্রতন্ত্র পাঠ করছিল। নিং তো তাড়াতাড়ি করে ইং এর কাছে গিয়েছিল। ইং এর মুখের উপর লাল বইটা বাঁধাচ্ছিল এবং সামনে বসে মন্ত্র পাঠ করছিল রাত্রি। তাদের আসর এবং পূজা অর্চনা বা পূজা পাঠ বন্ধ করতে নিং একটা হাতুড়ি তুলে নিয়ে রাত্রিকে মারতে গিয়েছিল, কিন্তু অদ্ভুত অদৃশ্যভাবে নিংকে যেন কারা যেন ধরে রেখেছিল। দেখা যায় অনেকগুলো অবয়ব যেন নিংকে অদৃশ্য থেকে ধরে রেখেছিল। কোনোভাবেই পূজা অর্চনা বন্ধ করতে চায় না তারা। এক পর্যায়ে নিংকে শূন্যে তুলে আবার যেন ফেলে দেওয়া হলো। তখনই নিং লক্ষ্য করলো ইং এর চোখের ভেতর যেন আরেকটা চোখের আবির্ভাব হতে ধরল, এবং পাশে রাখা মিসেস রাত্রির মেয়ের আত্মার পুতুল যেন কাঁপাকাঁপি করছিল। বোঝা যাচ্ছে সেই পুতুলে থাকা রাত্রির মেয়ের আত্মা যেন ইং এর শরীরে এভাবেই প্রবেশ করছিল। অনেক কষ্টে নিং পাশে থাকা পুতুলটাকে ভেঙে ফেলেছিল এবং মিসেস রাত্রিকে অচেতন করে দেয় এবং ইংকে নিয়ে বাড়ি থেকে বের হতে ধরে। কিন্তু মিসেস নুস এবং রাত্রি এসে নিংকে জানায় সে কিন্তু তোমার মেয়ে না, তোমার মেয়ে ইং তো মারা গেছে। তার শরীরের মতো যে আছে সে আমার মেয়ে পেলে। নিং তো এসব একদমই বিশ্বাস করছিল না। তবে তখনই যেন উপর থেকে সিলিং ধসে পড়েছিল মিসেস রাত্রিদের উপরে। নিংও মোটামুটি আহত হয়েছিল, ইংও পড়েছিল। তবে হঠাৎই যেন ইং উঠে দাঁড়িয়েছিল এবং একটা রড নিয়ে প্রখর শয়তান মিসেস রাত্রি এবং নুসকে মেরে ফেলেছিল। এবার দেখা যায় মিসেস রাত্রি যখন পূজা অর্চনা বা রিচুয়াল করছিল তখন কিন্তু গলা চেপে হত্যা করেছিল ইংকে, এবং এরই মধ্যে কেবিনের মেয়ে জায়ের আত্মা প্রবেশ করে নেয় ইং এর শরীরে। তার মানে ইং মারা গেছে এবং মিসেস রাত্রির পরিকল্পনা অনুযায়ী তার মেয়ের আত্মা প্রবেশ করতে পারেনি। তাহলে এখন ইং এর শরীরে কিন্তু আর ইং নয়, বরং এটা হলো কেবিনের মেয়ে যা। পরের সিনে তাদের উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়। এখানে নিং এসে তার মেয়ে ইং এর সাথে কথা বলে এবং ইং কাঁদতে কাঁদতে জানায় আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো। নিং জানতে চাই ইং এর কি হয়েছে। এখানে মেয়েটা জানাই আমি জানি না, আমি চোখ খুলে দেখতে পাই আমি ইং এর শরীরে। এসব শুনে নিং অজরে কাঁদতে ধরে, কারণ ইং আর নেই। মা মেয়ে দুজনেই কাঁদে।
সবই যেন স্বপ্নের মতো ঘটলো। যাই হোক, আগামী দিনগুলো নিং ইংয়ের শরীরে থাকা যাকে নিয়ে কাটাবে। এভাবে সুস্থ হওয়ার কিছুদিন পর সাইকেলে করে যাচ্ছিল নিং এবং তার মেয়ে ইংকে দেখা যায় পিছনে বসে আছে। কিন্তু দেখা যায় ইং তার মাকে ধরে বসার সাহস পাচ্ছিল না। এতে করে বোঝানো হয়েছে এটা ইং নয়, এটা তো কেবিনের মেয়ে যা, যে কিনা নিংকে চেনে না বা তার সাথে চলার অভ্যস্ত নয়। এবং এভাবেই এই সুপার ন্যাচারাল হরর থ্রিলার মুভিটার গল্প এখানেই সমাপ্তি হয়। এই মুভির গল্পটাকে সত্য বলে দাবি করেছে যারা কিনা এই মুভিটা তৈরি করেছে। তবে এতটুকু নিশ্চিত আমরা, একজনের শরীরে অন্য একজনের আত্মা প্রবেশ করানো এটা সম্ভব না, এটা অবাস্তব, যেটা শুধুমাত্র মুভির গল্পতে সম্ভব। আশা করি ভিডিওটা আপনি এনজয় করেছেন। কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। ভালো লাগলে শেয়ার করিয়েন। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।